নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, তৃণমূল নেতা মন্ত্রীদের মুখ খারাপ করা এটা নতুন কিছু নয়। দলের সুপ্রিমোই বহুবার এই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তুই তুকারি এছাড়াও অনেক অশালীন কথাবার্তা বলেছেন, আমরা সেগুলো শুনেছি। তো নিচুতলার স্তরের কর্মী তাদের মধ্যে তো সবসময় দেখি জগ ছুড়ে মারছে, কিস্তি দিচ্ছে, শিক্ষককে ডাক্তারকে টেবিল চাপড়াচ্ছে, অনেক কিছু। কিন্তু এই অনুব্রত মণ্ডল এ তো ধারাবাহিকভাবে 2011-র পর থেকে দিয়েই আসছে এবং এমন এমন বক্তব্য তাকে বলতে শুনেছি যেগুলো কোনো সময় দলগতভাবে মানে দলের পক্ষ থেকে নিন্দা তো করাই হয়নি, বরং কখনো বীরের সম্মান, কখনো বাঘের সাথে তুলনা, এগুলো আমরা শুনে এসেছি। কিন্তু এবারে যে সমস্ত বুদ্ধিজীবী, যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা এই বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন, তৃণমূল কংগ্রেসের বিদায় এরা এবারে সোচ্চার ভোকাল হচ্ছেন না। এরা সেই ভাতাজীবীরা। এদের আপনারা যদি বক্তব্য শোনেন, এবং এরা নতুনভাবে একেবারে এই তৃণমূল কংগ্রেসকে বিতাড়নের জন্য বদ্ধপরিকর, এবং কাদের তারা ফিরিয়ে আনবে সেটা এখন বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসকে বিদায় নিশ্চিত করতে হবে, তাই তারা কিন্তু একেবারে আসরে নেমে পড়েছেন। আপনাদের আমি জানিয়েছিলাম যে একটা বড় সংখ্যায় বুদ্ধিজীবীরা কিন্তু রাস্তায় নামছে তৃণমূলের বিদায়ের জন্য। প্রত্যাবর্তন সিপিএমের হবে কি না সেটা সময় বলবে, সিপিএমের স্ট্র্যাটেজির উপরে বলবে, তাদের কর্মকাণ্ডের উপরে রূপরেখা যেটা তৈরি করছে তার উপরে বলবে। তো আজকে শুনুন এদের বক্তব্য, এবং এখান থেকে একটা নির্যাস আপনি নিশ্চিতভাবে পাবেন যে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিতে আর খুব বেশি দেরি করবেন না এরা। শুনুন। চিঠি দেয়, এর জন্য তাদের বিরুদ্ধে মামলা করা যায়। পুলিশ যে যে সমস্ত কাজ করে, যে বা করে না, সমস্তটাই একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ তার পেছনে থাকে। এটা আমার মনে হয় যে ভীষণ রকম একটা ঔদ্ধত্যের পরিচয়, একটা প্রশাসনিক ঔদ্ধত্য। এটা তারা করতে পারেন না। অনুব্রত মণ্ডলের মাথায় যদি দিদির হাত না থাকতো তাহলে আজকে নন বেলেবল ওয়ারেন্টের ফলে অনুব্রত মণ্ডল কীভাবে ঘুরে বেড়ায়। উনি কোনোদিন ভদ্র ভাষায় কথা বলেননি। এটা বোধহয় মনে হয় ওনার জন্মগত একটা রোগ। সুতরাং এই যে আমি একটা কথা বলি, সরফরোশ বলে একটা সিনেমাতে আমার মনে আছে, আমির খান যখন হাসপাতালে তাকে আক্রমণ করতে এলো এবং তাকে হুমকি দিচ্ছিল, তখন আমির খান সে লোকটার পা টেনে ধরলো যাতে তাকে ধরা যায়, এবং তারপর একটা কথা বলেছিল যে ওর এই আক্রমণ দেখিয়ে দিচ্ছে যে আমি ঠিক পথেই চলছি। আজও তোমার এই অনুষ্ঠানে আমি বলছি যে তুমি যে বলছো তোমাকে যে হুমকি চিঠি দেওয়া হয়েছে ওসি লিগাল সেলের তরফ থেকে, এটা প্রমাণ করে যে এবিপি আনন্দ এবং যে সংবাদ মাধ্যমগুলি দেখাচ্ছে তারা ঠিক পথে চলছে। ফ্রিডম অফ প্রেস বলে একটা কথা আছে। এই মামলা হয়েছিল ইউএসএতে, এই মামলা হয়েছে ইউকেতে, এই মামলা হয়েছে ইন্ডিয়াতে, আমি নাম ধরে ধরে বলতে পারি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মহামান্য কোর্ট বলেছেন যে প্রেসের একটা নির্দিষ্ট ফ্রিডম আছে এবং কারো গায়ে লাগছে বলে, বিশেষ করে পুলিশ কোন নোটিফিকেশনে কোন অর্ডারে বললো যে তোমরা এই এই জিনিস দেখাতে পারবে না? ওসি লিগাল সেলের ওপিনিয়ন এখানে কেউ চায়নি। যদি ওসি লিগাল সেলের মনে হয় তাহলে তারা মামলা করতো, তাহলে মামলার কোর্টের অর্ডার আনতো। তা না করে ওসি লিগাল সেলের এই অথরিটি হয় কি করে, এই অডাসিটি হয় কি করে যে একটা সংবাদ মাধ্যমকে তারা হুমকি চিঠি দেয়, এর জন্য তাদের বিরুদ্ধে মামলা করা যায়? পুলিশ যে যে সমস্ত কাজ করে, যে বা করে না, সমস্তটাই একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ তার পেছনে থাকে। এটা আমার মনে হয় যে ভীষণ রকম একটা ঔদ্ধত্যের পরিচয়, একটা প্রশাসনিক ঔদ্ধত্য। এটা তারা করতে পারেন না। অনুব্রত মণ্ডলের মাথায় যদি দিদির হাত না থাকতো তাহলে আজকে নন বেলেবল ওয়ারেন্টের ফলে অনুব্রত মণ্ডল কীভাবে ঘুরে বেড়ায়। উনি কোনোদিন ভদ্র ভাষায় কথা বলেননি। এটা বোধহয় মনে হয় ওনার জন্মগত একটা রোগ। সুতরাং এই যে লিটন হালদারকে যে কথাগুলো বলেছেন এটা খুবই কদর্য, এটা মানে শোনা যায় না, কিন্তু এটা যে উনি বলতে পারেন এই ব্যাপারে কিন্তু আমার সেরকম কোনো সন্দেহ নেই। কারণ আমি নিজেই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এটা কিন্তু হামেশাই শুনতে হয়েছে। তার কয়লাকে তুমি যতই ধোও তার রং কি কালো থেকে সাদা হবে? আমি যখন উপাচার্য ছিলাম সেই সময় আমার সঙ্গে উনি শুধুমাত্র কদর্য ভাষা প্রয়োগ করেছেন তা নয়, আমার সঙ্গে কদর্য ব্যবহার করেছেন, এবং তার কতগুলো উদাহরণ আমি দিতে চাই। যেমন একদম প্রথমে যেটা বলবো যে অনুব্রত মণ্ডল তাঁর ক্ষমতা দেখাবার জন্য আমাদের বিশ্বভারতীর একটা ঐতিহ্যবাহী গেট, এই গেটটাকে ভাঙা হয়
এই ভাঙার পিছনে নেতৃত্ব দিয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং তৎকালীন বীরভূমের একজন এমএলএ। এবং সবচেয়ে যে দুঃখের বিষয়, পুলিশের যে থানা সেটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই। যখন অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ যদি না হতো, উনি আমাকে ধমকি দিতেন এরকমভাবে, গুলি করে মেরে ফেলবো, পাগল। আর তবে একটা বলবো যে আমি আমার স্ত্রী এবং আমার মাকে উনি কখনো সেভাবে গালাগালি দেননি, কিন্তু আমার পরলোকগত পিতাকে উনি বারবার নিয়ে এসছেন। এবং বাবা তুলে যে ধরনের গালাগালিগুলো দেওয়া যায় সব গালাগালি আমি শুনেছি। এবং উনি অবলীলাক্রমে আনইন্টারাপ্টেডলি উনি আমাকে গালি দিয়ে 21 দিন আমাকে উনি বন্দি করে রেখেছিলেন। উনি এবং ওনার বসংবদ যারা আছে তারা আরও মারাত্মক, কেন তারা এসে আমাকে শুধুমাত্র গালিগালাজ করতো তা নয়, আমাকে অফিসে তালা বন্ধ করে রেখে দিত। মানে ধরো 1 দিন 2 দিন এরকম বহুবার ছিলাম আমি। কিন্তু সবচেয়ে যেটা বেশি হয়েছিল সেটা হচ্ছে 21 দিন। 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল। এবং সেই বন্দি অবস্থায় শেষ দিকে এমন অবস্থা হয়েছিল, জল ছিল না, জলের লাইন কেটে দিয়েছিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল। শেষে আমি সেদ্ধ ভাত, আমি, আমার ছেলে এবং মেয়ে ছিলাম, আমার স্ত্রী তখন থাকতেন না, তিনি দিল্লিতে থাকতেন। তো সেই 21 দিন কাটার পরে পুলিশ কিন্তু কোনো সাহায্য করেনি। আমাকে সাহায্য করেছিলেন কলকাতা হাইকোর্ট। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই যে মৌলিক অধিকার, এই চিঠিতে মনে হচ্ছে তা লঙ্ঘিত হচ্ছে। তার কারণ আর্টিকেল 19 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের এই মৌলিক অধিকার দিয়েছে, যা সংবাদ মাধ্যমও এনজয় করে থাকে যতক্ষণ পর্যন্ত না কোনো সংবাদ বিকৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। পুলিশ ঠিক কাজ করতে পারছে না, সেই জন্যে পুলিশের মুখ পুড়ছে যাকে বলা যায়, এবং এই মুখ পোড়াটা যাতে কম হয় তার জন্য এই নোটিশ। যে কদর্য ভাষায় বলছেন সেটা পুলিশের লোকেরা চুপ করে কি করে বসে আছে? একমাত্র কারণ যে মমতা ব্যানার্জি তাদেরকে ধরতে বলেনি। তো এই অবস্থায় আপনাদেরকে যদি থামিয়ে দেওয়া যায়, আপনারা যদি এটা বেশি না দেখান, তাহলে লোক তো কদিন পরে ভুলে যাবে। অতএব পুলিশ নিরপেক্ষভাবে আইন অনুসারে যেটা করা উচিত ছিল সেটা করছে না। তো সেটা যদি কোনো গণমাধ্যম দেখায়, তো তার ওপর যে কোনোভাবে চাপ সৃষ্টি করা মানে তো সেটা কণ্ঠরোধ করা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কেন? যে কথাগুলো রাজনৈতিক নেতারা বলবেন না, প্রশাসন বলবেন না, সেই কথাগুলোই সংবাদ মাধ্যম তুলে আনবে, এটাই তার প্রাথমিক কাজ। তো সংবাদ মাধ্যমে উঠে আসা কথা যদি কেউ বন্ধ করতে চায়, তাহলে পরোক্ষভাবে সে সাধারণ মানুষের মুখের কথা বন্ধ করতে চায়। তার কারণ সাধারণ মানুষের মুখের কথা সংবাদ মাধ্যমে উঠে আসে। তা আমার মনে হয় যে সংবাদ মাধ্যম কি দেখাবে আর কি দেখাবে না, এইটা যদি সরকার বা প্রশাসন নিয়ন্ত্রণ করতে যায়, তার মানে মিডিয়ার উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ সে চাপিয়ে দিতে চাইছে। আপনি খেয়াল করবেন তৃণমূলের বহু নেতা টেলিভিশন চ্যানেলে গিয়ে বিজেপি সম্পর্কে ঠিক এই অভিযোগটাই করে যে তারা নাকি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে। তাহলে এইটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখি যে সংবাদ মাধ্যম কি দেখাবে আর কি দেখাবে না, এটা নিয়ে যদি প্রশাসনকে জবাবদিহি করতে হয়, তাহলে বুঝতে হবে একই প্রবণতা এই ক্ষেত্রেও দেখা দিচ্ছে। এবিপি কে বলা হয়েছে যে আপনি এই ক্লিপটা দেখাবেন না, এই ক্লিপটা দেখাবেন না, এটা বলার পুলিশকে, এটা হচ্ছে সবচেয়ে প্রথম তার বেআইনি কাজ। কিন্তু এইটার যে লিগ্যাল সেল লিখতে বাধ্য হলো, এইটা কার চাপে? এইটাই হচ্ছে গণতন্ত্রহীনতার চাপে।